আসসালামু আলাইকুম। অ্যাডমিশন টাইমে স্টুডেন্টরা অনেক ধরনের ভুল করে থাকে। সেই ভুলগুলো নিয়ে ইতিমধ্যে কথা বলেছি আমরা। কি করা উচিত সেগুলো নিয়ে কথা বলেছি। কিন্তু অ্যাডমিশন টাইমে বেশ কিছু ফাঁদ আছে, যে ফাঁদগুলোতে শুধু স্টুডেন্ট না, বরং অনেক টিচাররাও আসলে স্টুডেন্টদেরকে সেই ফাঁদে পা ফেলতে প্রলুব্ধ করে ফেলে নিজের অজান্তেই। আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি বাংলাদেশের অ্যাডমিশন সিস্টেমের কিছু স্পেসিফিক ট্র্যাপ বা ফাঁদ নিয়ে, যেই ফাঁদে পা দিলে যে কোনো স্টুডেন্টের জন্য আসলে অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে, এবং আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অ্যাডমিশন টেস্টের 7টি ফাঁদ নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম যে ফাঁদটার কথা আমি বলবো সেটা হচ্ছে কিছু এক্সট্রিমলি হার্ড প্রশ্ন। অর্থাৎ তুমি যে ধরনের প্রিপারেশন নিয়ে থাকো না কেন, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কিংবা ভার্সিটি, তুমি দেখবা বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে হার্ড, অর্থাৎ যেগুলো তুমি আসলে খুব একটা ইজিলি সলভ করতে পারতেছো না। অর্থাৎ তোমার যে বইয়ের যে নলেজ বা তুমি যে নলেজ এইচএসসিতে গেইন করছো, সেই নলেজ দিয়ে এই প্রশ্ন সলভ করা তোমার জন্য কিছুটা হলেও মুশকিল হচ্ছে। এই প্রশ্নগুলো স্যাররা আসলে কেন অ্যাড করে? তুমি পরীক্ষার হলে বসে এই প্রশ্নটা সলভ করার সম্ভাবনা আসলে খুবই কম। খুবই যারা অতিরিক্ত মেধাবী এবং অনেক বেশি পড়াশোনা করে, অনেক ধরনের নলেজ আছে, অলিম্পিয়াড দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, তারাই শুধুমাত্র এই ধরনের প্রশ্ন সলভ করতে পারে। সুতরাং স্যাররা এই প্রশ্নটা আসলে দেয় যাতে তুমি পরীক্ষার হলে সেই প্রশ্নটা স্কিপ করো। দুনিয়ার কোনো অ্যাডমিশন টেস্টে 100-তে 100 মার্কের অ্যান্সার করা লাগে না। 100 মার্ক তো দূর, 100-তে 80 মার্কের অ্যান্সার করতে পারলেও তুমি আসলে অনেক অ্যান্সার করে আসছো। এর মধ্যে সব হবে না কখনোই। সুতরাং এত মার্কস পেয়েও, মানে যে ফার্স্ট হয় সেও আসলে এত মার্কস পায় না। সুতরাং এই প্রশ্নগুলো দেওয়াই হয় স্কিপ করার জন্য। বাট তুমি যখন পরবর্তী সালে এটাকে কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে দেখতে পাচ্ছ, তখন তোমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটা তো পারতে হবে আমাকে, এই প্রশ্নটা প্রশ্ন ব্যাংকে আছে, ভাইয়ারা বারবার করে বলছে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, প্রশ্ন ব্যাংকে সব পারলেই কমন পড়বে, তাহলে এটাও আমাকে পারতে হবে। এই এক্সট্রিমলি হার্ড কোয়েশ্চেনগুলো একটা ট্র্যাপ। এটা পরীক্ষার হলে তোমাকে দুই ধরনের ক্ষতি করে। এক, প্রচুর টাইম কনজিউম করে ফেলে। অ্যাডমিশন টেস্টের সময় খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, টাইম কনজিউম করে ফেলে এবং এটাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তো মিস্টেক হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে, সেই নেগেটিভ মার্কিংয়ে দেখা গেল যে তুমি সময় নষ্ট করলা, আবার অ্যান্সারটাও ভুল দিয়ে আসলা, ফলে তোমার টোটালটাই কিন্তু একটা লস প্রজেক্ট, এবং এইটা টাইম বেশি কনজিউম করার কারণে অন্যান্য অ্যান্সারগুলোও কিন্তু তুমি আসলে সময় কম পাচ্ছ, অ্যাকচুয়ালি ভুল করতেছো। সো এই এক্সট্রিমলি হার্ড প্রশ্নগুলোর জন্য সলিউশন কি ভাইয়া? এগুলোকে স্কিপ করতে হবে। ঠিক আছে, স্কিপ করব কখন? স্কিপ করব আমরা শুধুমাত্র পরীক্ষার হলে। তাই বলে কি এখন আমরা এই এক্সট্রিমলি হার্ড প্রশ্নগুলো সলভ করবো না? অবশ্যই করব। প্রশ্ন ব্যাংকে যা কিছু আছে সব কিছুই আমরা সলভ করব, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। বাট পরীক্ষার হলে তোমাকে এই ডিসিশনটা নিতে পারতে হবে যে কি আমরা স্কিপ করব আর কি আমরা স্কিপ করব না। আরেকটা কথা বলে রাখি, এই এক্সট্রিমলি হার্ড প্রশ্নগুলো সলভ করার জন্য তুমি আবার এই মানে একটা পার্টিকুলার প্রশ্ন তুমি পাইলা, সেই প্রশ্নটা তুমি সলভ করলা, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, দ্যাটস ফাইন, এটা তুমি মানা করতেছি না। বাট অনেকে আছে দেখা যায় যে ওই পার্টিকুলার কনসেপ্টটা নিয়ে এত বেশি ইনডেপথ আলোচনা করার চেষ্টা করে, এত বেশি ইনডেপথ পড়াশোনা করার চেষ্টা করে, বিদেশি বই থেকে, অনলাইন থেকে হাবিজাবি করে, যে ইনফ্যাক্ট দেখা যায় যে তুমি আসলে আরও বেশি ঝামেলায় পড়ে যাচ্ছ। তোমার অ্যাডমিশনের প্রস্তুতির সময়ের অনেক মূল্যবান সময় তুমি আসলে নষ্ট করে ফেলছো এই এক্সট্রিমলি হার্ড জিনিসগুলোর জন্য। সবসময় মনে রাখবা, একটা সিম্পল মন্ত্র মনে রাখবা যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য, তুমি এইচএসসি লেভেলের সব কিছু পারো কিনা যে কোনো একটা চ্যাপ্টারের, প্লাস তুমি কোয়েশ্চেন ব্যাংকের সব কিছু পারো কিনা, দিস ইজ এনাফ ফর ইউ, দিস ইজ এনাফ ফর ইউ। এবং যে কোনো কনসেপ্টের জন্য এইচএসসি লেভেল কনসেপ্ট ইজ এনাফ। কোয়েশ্চেন ব্যাংক থেকে শুধু আমরা কোয়েশ্চেন সলভ করবো, পার্টিকুলার কোয়েশ্চেন সলভ করবো, ঠিক আছে, দ্যাটস এনাফ। ওকে, নেক্সট কিছু আউট অফ সিলেবাস প্রশ্ন পড়ুন। আইআইটি জেই, এই আইআইটি জির অর্থাৎ ইন্ডিয়ান বেশ কিছু প্রশ্ন আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসতে দেখা গেছে, এবং সেটার উপর ডিপেন্ড করে কোচিং ব্যবসায়ীরা একটা ভালো ধরনের সুবিধা করে নিছে। তারা কি বলতেছে যে আমরা আজ এই বছর কি করব, তোমাদেরকে আইআইটি স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করাবো, জেইই স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করাবো। এইগুলা দিয়ে দিয়ে তোমাদেরকে একটা আলাদা ধরনের ব্রেন ওয়াশ করা হচ্ছে ভাইয়া, ঠিক আছে। যে কোচিং সেন্টার করাচ্ছে বা যারা করাচ্ছে তাদের প্রতি আমার কোনো রাগ বা আক্রোশ নাই, বাট তুমি আর আমি সাধারণ স্টুডেন্টরা এই আইআইটি জির ধোকায় পড়ে নর্মাল পড়ালেখা বাদ দিয়ে আইআইটির বিষয়ে ঘুরে ঘুরে কিন্তু নিজের জীবন ধ্বংস করতেছি। তো সুতরাং বিশ্বাস করো ভাইয়া, এই যে আউট অফ সিলেবাস প্রশ্নগুলা, এই আউট অফ সিলেবাস প্রশ্নগুলা পাওয়ার জন্য তোমার চান্স পাওয়া বা না পাওয়া ডিপেন্ড করতেছে না। অর্থাৎ ওইগুলো তুমি যদি নাও টাচ করে আসো পরীক্ষার হলে, তুমি তাও চান্স পাবা অটোমেটিক্যালি। ওগুলা যদি তুমি পারো তাহলে হয়তো তোমার
একটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে, অর্থাৎ বুয়েট ফার্স্ট হওয়ার সম্ভাবনা থাকবে, বুয়েট টপ 10-এ যাওয়ার সম্ভাবনা থাকবে। বাট ওইগুলো করবে কারা? যার দুনিয়ার এইচএসসির সব কিছু শেষ, সব কিছু সে পারে, সব কিছু সে বোঝে, সে তারপরে গিয়ে আইআইটিজির কোশ্চেন সলভ করবে। তুমি সাধারণ মানুষ, স্বাভাবিক পাবলিক, তুমি নর্মাল এই এইচএসসি লেভেলের পড়াশোনাই তুমি পারো না, তুমি চলে গেছো আইআইটিজির প্রশ্ন সলভ করতে, তুমি র্যাঙ্ক তো দূরের কথা পাবা, তুমি চান্সই পাবা না। বোঝা গেছে? সুতরাং এই ঝুঁকিটা, এই রিস্কটা, এই ট্র্যাপটায় তোমরা পড়ো না যে আইআইটিজির প্রশ্ন সলভ করতে হবে, কঠিন কঠিন প্রশ্ন সলভ করতে হবে। ঠিক আছে, অনেকেই দেখবা, অনেকেই, এটা শুধুমাত্র যে অ্যাডমিশন ক্যান্ডিডেট তা না, যারা মনে করো যে কলেজে প্রথম বছরে ভর্তি হয়েছে, হ্যাঁ, কলেজের ফার্স্ট ইয়ারে নিব্বা নিব্বি, ওরা কলেজে ভর্তি হয় ভেক্টর পরে, ঠিক আছে, অ্যান্ড দেন ওরা কি বলে যে ভেক্টর নিয়ে আমি রেজনেক হ্যালিডের বই থেকে পড়াশোনা করব, ভেক্টর নিয়ে আমি আইআইটির কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে, ভেক্টর নিয়ে আমি এমন এমন প্রশ্ন সলভ করব যে তোমরা কেউ পারবা না, ভেক্টর নিয়ে আমি পুরো প্রো হয়ে যাব, বস হয়ে যাব, ঠিক আছে, ফান্ডামেন্টালস অফ ফিজিক্সের ভেক্টরের 67টা কোয়েশ্চেন করে আসলাম গাইজ, ফান্ডামেন্টাল অফ ফিজিক্সের পুরো ভেক্টর চ্যাপ্টার আমার শেষ, ভেক্টরের আইআইটিজিতে যত প্রশ্ন আছে সব শেষ, অথচ তুমি ওকে একটা সিম্পল নদী নৌকার ম্যাথ দিবা, দেখবো ওইটা ভুল করে বসে আছে। অতিরিক্ত লাফালাফি মৃত্যুর কারণ, বুঝছো? মনে রাখবা। আসো, নেগেটিভ মার্কিং, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ট্র্যাপ। ইন্টারেস্টিং ট্র্যাপ কেন? কারণ আমরা বুঝি না যে কখন আমাদের রিস্ক নেওয়া উচিত আর কখন আমাদের রিস্ক নেওয়া উচিত না। অর্থাৎ একটা এমসিকিউ আমি 50-50 কনফিউজড, বুঝতেছি না এটা হবে না ওইটা হবে না এটা হবে, একটা দুইটা তিনটা অপশন নিয়ে কনফিউজড, এমন সময় আমি কি দাগানো উচিত কি উচিত না, আমি কি রিস্কটা নিব নাকি নিব না, এই রিস্কের যে পার্সেন্টেজটা এটা ক্যালকুলেট করাটা আসলে খুবই মুশকিল হয়ে যায়, এবং অনেকে আমরা নেগেটিভ মার্কিংয়ের কারণে অনেক পিছিয়ে পড়ি। দেখা যেত যে সে সব দাগায় আসে, তার ফলে কী হয়, প্রচুর নেগেটিভ মার্কিং খায়, তার আসলে চান্স হয় না। সুতরাং এই জায়গাটাতে এই 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 রিস্ক ক্যালকুলেশনের জন্য আমি একটা সুন্দর তোমাদেরকে পদ্ধতি বলে দিই, ঠিক আছে? এই পদ্ধতি আমার জীবনে কাজে লাগছে, তোমার জীবনে কাজে লাগবে কিনা আমি জানি না। পদ্ধতিটার নাম হচ্ছে 50-50 মেথড। কি মেথড? 50-50 মেথড। আচ্ছা, তার মানে কি, তোমার হাতে 4টা অপশন আছে, ঠিক আছে, যে কোনো একটা এমসিকিউ সলভ করার জন্য, ABCD। তুমি রিভার্স প্রসেসে আগাবা, মেথড অফ ক্যান্সেলেশনে আগাবা, তুমি শিওর যে সি নাম্বারটা উত্তর হবে না, ফাইন, তোমার সামনে এখন অপশন আছে 3টা, ABD, যে কোনো অ্যান্সার হইতে পারে। তাহলে বলো তো, শিওর আর আনশিওরের মধ্যে তোমার রেশিও কত? 75:25, ঠিক আছে, অর্থাৎ 3:1, 75:25, 75% কনফিউশন, 25% শিওর যেটা হবে না। তাহলে তুমি কি করবা? দাগাবা না। তুমি জানো যে সিও হবে না, বিও হবে না, হয় অ্যান্সার এ হবে নয়তো ডি হবে। কি হবে? হয় অ্যান্সার এ হবে নয়তো ডি হবে। এই দুইটার মধ্যে তোমার কনফিউশন আছে। এখন তোমার পারা না পারার মধ্যে বা কনফিউশন শিওরের মধ্যে রেশিও কত? 50-50, কারণ দুইটা পারি দুইটা পারি না, 2:2, 50-50, 50-50 চান্স। যখন এ আর ডি দুইটার মধ্যে যে কোনো একটা হবে, এটা আমি নিশ্চিত, 100% নিশ্চিত, তখন আমি এই দুইটার মধ্যে যে কোনো একটা গোল্লা ভরাট করে দিব আল্লাহর নাম নিয়ে। এই 50-50 মেথডে আগাবা। যখন তোমার সামনে এমন একটা এমসিকিউ চলে আসবে যেখানে তুমি অ্যাটলিস্ট দুইটা অপশনকে ক্যান্সেল আউট করতে পারতেছো, বাকি দুইটার মধ্যে একটার সম্ভাবনা আছে, দেন উই উইল গো ফর এনি ওয়ান অফ দেম, যেটা তোমার কাছে বেশি মনে হবে পরীক্ষার হলে বসে ওটি দাগায় দিয়ে আসবা। এভাবে করে তুমি যদি ধরো অ্যাটলিস্ট 7টা কোশ্চেন দাগাও, 8টা কোশ্চেন দাগাও, টেকনিক্যালি তোমার 4টা কোশ্চেন হওয়া উচিত। কেন 50-50 মেথড কাজ করে আমি বলি। অ্যাকর্ডিং টু প্রবাবিলিটি 50-50 মেথড অনুযায়ী তুমি ধরো 8টা কোশ্চেন এভাবে দাগাইলা, তাহলে তার মধ্যে 4টা কোশ্চেন অ্যাটলিস্ট তোমার সঠিক হওয়া উচিত। বাকি 4টা কোশ্চেন তুমি ভুল করছো, তাহলে 4টা সঠিক করছো, 4টা ভুল করছো। এই 4টার জন্য প্রত্যেকটার জন্য 0.25 করে মার্কস কাটা গেছে। তাহলে 4 × 0.25 কত মার্কস কাটা গেল? 1 মার্ক কাটা গেল। 4টার জন্য এখানে কত হলো? +4। 4টা ভুলের জন্য কত হলো? -1। +4 - 1 কত? +3। পজিটিভে থাকলাম আমরা, ঠিক আছে? এখন হ্যাঁ, প্রবাবিলিটি তো রিয়েল লাইফ না, তুমি 8টা দাগাইছো, এমন হতে পারে 8টাই ভুল হইলো, এটা তো হইতে পারে। বাট আমার বিশ্বাস যে এরকম যত বেশি দাগাও তোমার প্রবাবিলিটিটা ব্যালেন্স আউট হবে। সো 50-50 যখন আসবে, 50-50 মেথডের সময় আমরা কি করব? আমরা রিস্ক নিব। 50-50 না হলে আমরা রিস্ক নিব না। কোনো অপশনের কোনো কুল কিনা নাই, রিস্ক নিব না। একটা হবে না এটা শিওর, বাকি 3টার মধ্যে যে কোনোটা হইতে পারে, রিস্ক নিব না। বোঝা গেল? দিস টেকনিক মাইট ওয়ার্ক, এটা আমার জন্য কাজ করতো। ওকে, নেক্সট, সময় স্বল্পতা। আচ্ছা, এই সময় স্বল্পতাটা কিসের? পরীক্ষার হলের সময় স্বল্পতা। কারণ তুমি যখন বাসায় বসে বসে পরীক্ষা দাও, তোমার হাতে অফুরন্ত সময় থাকে। তুমি যখন বাসায় বসে বসে যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, তোমার চিন্তা করার সময় আছে এবং পরিবেশটা অন্যরকম। সুতরাং তখন তুমি আস্তে ধীরে চিন্তা করে করে যখন একটা জিনিস দেখো, বোঝো, তখন সেটা তুমি অনেক ইজিলি বুঝতে পারো। কিন্তু পরীক্ষার হলে বসে অল্প সময়ের মধ্যে যখন তুমি চিন্তা করো, তখন তুমি বুঝতে পারো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে তুমি সময় পাওয়া হচ্ছে একটা এমসিকিউ সলভ করার জন্য 36 সেকেন্ড। বুয়েট প্রিলিতেও বাবা সেম,
ঠিক আছে, একটা বুয়েটে একটা বড় ইন্টিগ্রেশন, এক পাতা ইন্টিগ্রেশন করার জন্য সময় পাবা হচ্ছে 3 মিনিট। সুতরাং সময়টাকে কিন্তু অনেক একদম কনসাইজ করে নিয়ে আসা হচ্ছে। এই সময় স্বল্পতা একটা বড় সড়ো ট্র্যাপ। যদি সেম পরীক্ষা, বুয়েটে যে পরীক্ষাটা হয়, সেম পরীক্ষা যদি 3 ঘন্টার জায়গায় যদি 6 ঘন্টায় নেওয়া হতো, তাহলে ইজিলি কাটমার্ক হয়তো 600-600 উঠতো। ঠিক আছে, ইজিলি অনেক বেশি উঠতো কাটমার্ক। সুতরাং বুঝতেই পারতেছো যে সময় স্বল্পতাটা একটা বড় ধরনের ট্র্যাপ, যে ট্র্যাপে তোমরা পা দাও। 5 নাম্বার, ফুল সিলেবাস শর্ট সিলেবাস ড্রামা। যেহেতু তোমার 21 ব্যাচ থেকে শুরু করে এখনো পর্যন্ত শর্ট সিলেবাসে চলতেছে বাংলাদেশ, অর্থাৎ কোনো ব্যাচই কিন্তু ফুল সিলেবাস এখনো পর্যন্ত পড়ে নাই। 21 ব্যাচের পর থেকে প্রথম ব্যাচ যেটা ফুল সিলেবাস পড়বে সেটা হচ্ছে 26 ব্যাচ। 26 ব্যাচের আগ পর্যন্ত 25 ব্যাচ পর্যন্ত কিন্তু শর্ট সিলেবাস ঘোষণা হয়ে গেছে। সুতরাং সবসময় দেখবা তুমি যখন অ্যাডমিশন প্রস্তুতি নেওয়া শুরু করবা, তোমাকে কিছু লোক এসে বলবে তুমি কি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ? জি ভাইয়া ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছি। তোমার তো ফুল সিলেবাস পড়া উচিত। তুমি বলবে না ভাইয়া আমি শর্ট সিলেবাস পড়বো, কারণ বুয়েট কুয়েট রুয়েট চুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই তো বলছে যে তারা শর্ট সিলেবাসে পরীক্ষা নেবে। তখন সে তোমাকে একটা উদাহরণ দেখাবে, তখন সে তোমাকে দেখাবে কোশ্চেন ব্যাংক থেকে যে দেখো বাবা গত বছর এই প্রশ্নটা আসছে যেটা তোমার শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না। এখন তুমি চিন্তা করো ভাইয়া যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল প্রশ্ন হয় হচ্ছে 100টা এমসিকিউ সিকিউ মিলায়া, তার মধ্যে থেকে তুমি হয়তো সর্বোচ্চ 4টা প্রশ্ন খুঁজে পাবা বা 4 মার্কের প্রশ্ন খুঁজে পাবা, যেই 4 মার্কের প্রশ্ন হচ্ছে তোমার কি শর্ট সিলেবাসের বাইরে, মানে ফুল সিলেবাস থেকে আসছে। এখন তুমি বলো এই 4 মার্কের জন্য তুমি কি আরো এতগুলো এক্সট্রা চ্যাপ্টার পড়া কি তোমার পক্ষে সম্ভব? সম্ভব না। প্লাস তোমরা হচ্ছে বাবা 24 ব্যাচ, তোমরা অর্ধেক পরীক্ষা দিছো, বাকি অর্ধেক তো পরীক্ষাও দেও নাই তোমরা। সুতরাং তুমি তো ম্যাথ ফুল সিলেবাসের উপর শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা দাও নাই, তুমি পড়বা ফুল সিলেবাস, সেটা পরে পরীক্ষা দিবা। তুমি এখন যদি ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়া শুরু করো, যেমন বিন্যাস সমাবেশ যদি পড়া শুরু করো, একদম বেসিক থেকে যদি বোঝার চেষ্টা করো, কিচ্ছু বুঝতে পারবা না, সিরিয়াসলি ধরা খেয়ে যাবা। সুতরাং এই শর্ট সিলেবাস ফুল সিলেবাস ড্রামাটা প্রত্যেক বছর অ্যাডমিশনে হয়। প্রচুর পোলাপান জিজ্ঞেস করে ভাইয়া ফুল সিলেবাস পড়বো না শর্ট সিলেবাস পড়বো? আমার উত্তর সিম্পল, ভাইয়া শর্ট সিলেবাস পড়বা, শর্ট সিলেবাস পড়বা। ফুল থেকে যদি 2-4টা যদি চলে আসে ওগুলোকে ইগনোর করবো আমরা, পরীক্ষার হলে ওগুলো দাগাবো না। বারবার বলছি সবগুলো দাগানোর কোনো প্রয়োজন নাই পরীক্ষার হলে, ঠিক আছে, উই উইল ইগনোর দেম, ডান। 6, এক্সাম হলের মিস্টেক্স। এক্সাম হল মিস্টেক্স, যেটা আমি সময় স্বল্পতার ক্ষেত্রে বলছি। বাসায় বসে যখন আমরা একটা প্রশ্ন সলভ করি কিংবা কোচিংয়ে যখন একটা প্রশ্ন সলভ করি, তখন আমাদের সিচুয়েশন ফেভারেবল থাকে। আমার ডান পাশে বন্ধু বসে আছে, বাম পাশে বান্ধবী বসে আছে, সামনে যে ভাইয়াটাকে ইনভিজিলেটরের দায়িত্ব পালন করতেছে সেই ভাইয়াটাকে আমি চিনি, এই পরিবেশটা আমার চিনি, এই রুমে আমি অনেকদিন পরীক্ষা দিছি, ঠিক আছে, এই বেঞ্চগুলো আমার চেনা। তুমি মানে একদম সব কিছু একদম তোমার ফেভারেবল কন্ডিশনে থাকে। কিছু না পারলে একটু জিজ্ঞেস করে লেখা যায়, একটু দেখে লেখা যায়, একদম ফেভারেবল কন্ডিশন। বাসা বসে বসে পরীক্ষা দিচ্ছ, ঠান্ডা মাথায় এসি ছেড়ে ফ্যান ছেড়ে বাতাসের মধ্যে সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছ। যখন তুমি হলের মধ্যে পরীক্ষা দিচ্ছ, টেনশনে গরমে তুমি ঘামতেছো, আশেপাশে তোমার সবাই তোমার অচেনা মুখ, এমনিতেই তুমি প্যানিক খেয়ে যাচ্ছ, স্যারকে দেখে মনে হচ্ছে তোমার কাঁচা খায়া ফেলবে, এরকম ধরনের সিরিয়াস চেহারার একজন টিচার তোমার গার্ডে পড়ছে। এই সিচুয়েশনে নিজেকে কল্পনা করে দেখো, তখন তো তোমার পারা জিনিসও লিখতে 2+2=6 লিখে দিয়ে চলে আসবা, পরীক্ষার মধ্যে ভুল করে দিয়ে চলে আসবা। এই এক্সাম হলের যে মিস্টেক্সগুলো তোমরা করে থাকো ভাইয়া, এই সেম প্রশ্নটাই এক্সাম হলে যেই প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে আসলা, সেম প্রশ্ন আবার বাসায় পরীক্ষা দাও, দেখবে তুমি সব কিছু পারবা। অ্যাটলিস্ট 85-90% কোয়েশ্চেন সলভ করতে পারবা। কিন্তু পরীক্ষা হলে 60-70% কোয়েশ্চেন সলভ করলে তোমার ভর্তি এখানে নিশ্চিত হয়ে যেত। তার মানে তুমি কেন এটা ফেস করতেছো, এর একমাত্র কারণ হচ্ছে এক্সাম হলের নার্ভাসনেস। এই এক্সাম হল নার্ভাসনেস নিয়ে সামনে ইনশাআল্লাহ আরও ভিডিও আসবে, বাট আপাতত এটা জেনে রাখো যে এক্সাম হল মিস্টেক একটা বড়সড় ট্র্যাপ, এই ট্র্যাপে পা দেওয়া যাবে না। 7, আননেসেসারি পড়াশোনা। আচ্ছা, আননেসেসারি পড়াশোনাটা কীরকম অ্যাকচুয়ালি, এটা আপনি বোঝার চেষ্টা করি। আননেসেসারি পড়াশোনাটা হচ্ছে, তুমি দেখবা এক্সাম্পল দিই, ভেক্টরের একটা অঙ্ক আছে, সেই অঙ্ক না, একটা থিওরি আছে। থিওরিটা হচ্ছে একটা গাড়ি, আমি গাড়ি আঁকতে পারি না খুব একটা ভালো, এরকম একটা গাড়ি আছে, গাড়িটা সামনের দিকে যাচ্ছে, দেন বৃষ্টি পড়তেছে, কত পড়লে সামনের কাজ ভিজবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লে পিছনের কাজ ভিজবে। আমি যদি ভুল না করে থাকি এইটা সম্ভবত 2003-4 সালের দিকে বইটা আসছিল, আমি ঢালটা আমার বলে দিতে পারে, অ্যাটলিস্ট অনেক আগে আসছিল, শিওর অ্যাটলিস্ট 7-8 তো হবে, আর আই ডোন্ট রিমেম্বার, বাট অনেক আগে আসছিল। বাট তুমি খেয়াল করে দেখবা তোমাকে যে ভাইয়া বা যে স্যার বা যে কোচিং সেন্টারই এটা পড়াচ্ছে, এই অঙ্কটা মিনিমাম 15-20 মিনিট ধরে ডিসকাস করতেছে, কারণ হুট করে পড়ার মাথায় ঢুকে না, একটু ডিসকাস করতেছে। এই যে থিওরিটা এত প্রলংডভাবে ডিসকাস করলো, এই অঙ্কটা কি আসবে? আসবে না, নিঃসন্দেহে আসবে না, ঠিক আছে। সুতরাং এই অঙ্কটা আচ্ছা যদি আসেও ধরলাম আসলো, এটা নিয়ে কি এত প্রলং ডিসকাশনের দরকার ছিল? ছিল না। 5 মিনিটের মধ্যে আমি তোমাকে এটা বুঝিয়ে দিতে পারবো, আমি ম্যাথের টিচার হয়েও। সুতরাং আমরা অনেক আননেসেসারি পড়াশোনা করি, ঠিক আছে, যে পড়াশোনাটা আসলে দরকার নাই।
আমি তোমাকে ধরো ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে, ম্যাথের প্রিপারেশন নিচ্ছি, একটা 2 পৃষ্ঠার ইন্টিগ্রেশন আছে, আমি কি তোমাকে সেটা করাবো? কোনো দরকার নেই। তোমাকে যদি আমি সেটা করাই, একটা কঠিন ইন্টিগ্রেশন নিয়ে আসলাম, হ্যাঁ, তোমাকে দিয়ে বললাম যে করো, তুমি পারলা না, দেন আমি করাই দিলাম, তোমার মনটা ভালো হয়ে গেল, ওয়াও ভাইয়া তো সেই পারে, ভাইয়া কত জোস, ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসবে না। আমি মাঝখান থেকে ক্রেডিট নিয়ে গেলাম, আমার নাম কাম বেড়ে গেল যে ভাইয়া সেই ইন্টিগ্রেশন পারে, বাট অ্যাকচুয়ালি তো পরীক্ষাটা আসবে না। তাহলে এটা একটা আননেসেসারি পড়াশোনা। তাহলে তোমাকে সবসময় মনে রাখতে হবে অ্যাডমিশনের সময় হচ্ছে, অ্যাডমিশন সিজন হচ্ছে অল্প সময় বেশি পড়ার সময়। এখানে তুমি যদি আননেসেসারি পড়াশোনা করে তোমার ব্রেনের মেমোরি সেল খায় ফেলো, তাহলে তোমার তো সর্বনাশ হয়ে যাবে। এরপরে আরও আছে মেডিকেলে, আমি তো উদাহরণ দিতে পারবো না ভালো, মেডিকেলে এরকম অনেক কিছু আছে যে জিনিস জীবনে আসবে না, বিজ্ঞানীদের নাম মেডিকেলের মধ্যে, ঠিক আছে, কে কোনটা কি আবিষ্কার করছে না করছে, এগুলোকে ছন্দ বানায় বানায় মুখস্থ করাচ্ছে, এই জিনিস জীবনে পরীক্ষা আসবে না, অথচ তুমি সেই ছন্দটা মুখস্থ করে তোমার ব্রেনের মধ্যে মেমোরি সেল খায়া দিয়ে আসতেছো। এই আননেসেসারি পড়াশোনাগুলো একটা বড়সড় ট্র্যাপ, ঠিক আছে। কি পড়বো, কীভাবে পড়বো, এইটা খুব ভালো করে বুঝতে হয় অ্যাডমিশনে ভালো করার জন্য, ঠিক আছে। আর তোমরা যারা ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমরা একদম সুন্দর একটা গোছানো কোর্স নিয়ে আসছি, র্যাপিড ফায়ার ভার্সিটি এ ইউনিট ক্র্যাশ কোর্স। এই যে 200+ ক্লাস, এই 200+ ক্লাসে একটা আননেসেসারি জিনিস পড়ানো হয়নি, যা পড়াবো তাই আসবে, যা পড়িয়েছি তাই আসবে, এই নিজেতে আমরা বিশ্বাস করি, ঠিক আছে। টপিক ওয়াইজ ধীরে ধীরে অল্প অল্প করে পড়াইছি, সুন্দর মতো পড়াইছি, যা পড়াইছি তাই ইনশাল্লাহ আসবে। এরপরে দেখো প্রশ্ন ব্যাংক সলভ আছে, ঠিক আছে, প্রশ্ন ব্যাংক ক্লাস আছে। প্রশ্ন ব্যাংক করতে বলছি তোমাদেরকে, অবশ্যই প্রশ্ন ব্যাংক করতে হবে ভাইয়া, কোয়েশ্চেন ব্যাংক ইজ এ মাস্ট, কোয়েশ্চেন ব্যাংক সলভে ক্লাস দিয়ে রাখছি, যাও দেখে দেখে তোমরা বুঝে নাও। 190+ এক্সাম আছে, এই এক্সামগুলো তুমি যখন দিবা তখন অটোমেটিক্যালি তুমি মাইনাস মার্কিং সম্পর্কে জানতে পারবা, নেগেটিভ মার্কিং সম্পর্কে জানতে পারবা। এক্সামগুলো যদি তখন দিবা তখন সময় স্বল্পতা সম্পর্কে তোমার জ্ঞান বাড়বে, এক্সামগুলো দিলে এক্সাম হলের মিস্টেক্স কমবে, ঠিক আছে। আচ্ছা, এবং কোন 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 কোশ্চেন স্কিপ করতে হয়, কোন কোশ্চেন অ্যান্সার করতে হয়, এই সময় তোমার ধারণা অনেক বেড়ে যাবে। প্লাস তোমার জন্য থাকতেছে অ্যানালাইসিস রোড ম্যাপের ম্যাটেরিয়ালস। সুতরাং একটা ওভারঅল সুন্দর একটা কোর্স, র্যাপিড ফায়ার ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স, তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহজ জিনিস না, অ্যাডমিশন একটা কঠিন জিনিস। এই কঠিন সময়ে তোমরা কোনো ফাঁদে পাড়া দিয়ে যেন ভুল না করে ফেলো, সেই প্রত্যাশায় এই ভিডিও শেষ করছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।